Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. কোথায় মানে? আরে আজ তো বিশ্বাস আঙ্কেলের ম্যারেজ অ্যানিভার্সারি, ভুলে গেছি। তোকে কতবার করে যেতে বলেছে বলতো? আমাকে তো বারবার করে বলছিল, দিলীপ তোর মেয়েকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবি, কিন্তু এখন তুই যদি না যাস ওরা কি ভাববে বলতো? যা ভাবে ভাবুক, আমার শরীরটা ভালো লাগছে না বাবা, প্লিজ তুমি জোর করো না। কেন রে, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না তেমন কিছু নয়, এমনি ইচ্ছে করছে না একটুও কোথাও বাইরে যেতে, মাথাটাও ভার লাগছে। ও ঠিক আছে, সে না হয় তোকে আর জোর করবো না, কিন্তু তুই একা বাড়িতে থাকতে পারবি? তুই বরঞ্চ একটা কাজ কর, তুই তোর কোনো বান্ধবীকে বাড়িতে ডেকে নে। পারবো না কেন? আমি কি ছোটটি আছি বাবা? দেখছো না তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, কলেজ পার করে ফেলেছে, তাও এত ভয়? সন্তানের জন্য চিন্তা মা বাবাদের সবসময়ই থাকে রে মা। তোর এই শরীর খারাপ, তোকে রেখে আমরা কি করে পার্টিতে যাই বলতো? ও যখন যেতে চাইছে না ওকে জোর করছো কেন বারবার? এর আগেও তো ও একা থেকেছে বাড়িতে, তুমি না মেয়েটাকে আল্লাহ দিয়ে বড্ড মাথায় তুলে দিয়েছো। দিলীপ হালদার তার স্ত্রী রেখা দেবীর কথায় মৃদু হাসে, তারপর বলে, একমাত্র মেয়ে আমার, আহ্লাদ করবো না তো কি করবো বলো তো? যাকে তোমার গোছানো হলো? এই তো হয়ে গেছে, টিপটা পড়লেই হয়ে যাবে। মারে সাবধানে থাকিস, রাতে ফ্রিজে খাবার রাখা আছে, একটু গরম করে খেয়ে নিস কেমন? আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। ওকে মা, বাবা তোমরা সাবধানে যেও। মিস্টার ও মিসেস হালদার তাদের একমাত্র মেয়ে নবনীতাকে বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন। পার্টি শেষ হতে রাত 3টে বেজে যায়, বাড়ি আসতে আসতে আরো প্রায় 1 ঘন্টা। ঠিক 4:15 ঘরে ফিরে তারা। দিলীপ দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক কলিং বেল বাজায়, কিন্তু নবনীতা দরজা খোলে না। বিরক্ত হয়ে রেখা দেবী বলেন, উফ, তোমার মেয়ের ঘুম হচ্ছে মোষের মতো, এই কলিং বেলের আওয়াজে ওর ঘুম ভাঙবে না। তুমি বরং ওকে এটা ফোন করো তো, ফোন বাজলে এক্ষুনি উঠে পড়বে দেখবে। রেখা দেবীর কথা মতো নবনীতার নম্বরে ফোন করে, কিন্তু কল যায় না, নম্বর সুইচড অফ বলে। জড়ানো কণ্ঠে দিলীপ হালদার বলেন, ওর নম্বর তো বন্ধ বলছে। শরীর ঠিক আছে তো ওর? তখন বলছিল শরীরটা খারাপ, আমরা এদিকে ডুপ্লিকেট চাবিটা নিয়ে যেতেও ভুলে গেলাম। কি করি বলো তো রেখা? আমাদের পিছন দিকে ব্যাকডোরের সামনে যে গাছটা আছে ওটা দিয়ে উঠে ঘরে ঢুকে চাবিটা দিয়ে ঘরটা খুলে দাও। তোমার মাথা ঠিক আছে তো? এত রাতে ওই গাছে ওঠা আমার পক্ষে সম্ভব? সেই কোন ছোটবেলায় গাছে উঠেছি, এখন কি এ বয়সে সেটা সম্ভব? আর তাছাড়া পড়ে গেলে কোমর ভাঙবে, একদম 100% শিওর। তাহলে আর কি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাও যতক্ষণ না রাজরানীর ঘুম ভাঙছে। বেলা 10টার আগে তো ওর ঘুমও ভাঙবে না। আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ কেমন দেখছো? হ্যাঁ, এবার কেমন লাগে দেখো। আমি কিছু বলতে গেলেই তো যত দোষ আমার হয় না। উফ, তুমি চুপ করো তো, দেখি আমি ব্যবস্থা করছি। তোমার ব্যাগে কোনো ওই সেফটি পিন জাতীয় বা পিন জাতীয় কোনো কিছু আছে? একটু দাও তো আমায়। কলেজ লাইফে এইভাবে কতবার দরজা খুলেছি। রেখা তার ব্যাগ ঘেঁটে পিনের মতো সরু একটা তার পায়, সেটা দিয়েই দিলীপ দরজার তালায় মোড়ামুড়ি করতে থাকে। কিছুক্ষণ পর ফট করে দরজার তালাটা খুলে যায়। তা দেখে রেখা দেবী হেসে উঠে বলে, বাহ, তোমার তো ভালো গুণ আছে দেখছি। এতদিন একটা কাজের মতো কাজ করলে। চলো চলো দেখি। আর চোখে দিলীপ তার স্ত্রীকে দেখে নিল একবার, তারপর বলে ওঠে, গিন্নি, আমার এমন অনেক গুণ আছে যা তোমার অজানা। বাই দ্য ওয়ে,
একবার নবকে দেখে আসি, ওর শরীরটা ঠিক আছে কিনা। কথাটা বলেই হনহন করে দোতলায় উঠে গেল দিলীপ। মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে বলে, নবনীতা মা, তোর শরীর ঠিক আছে তো? দাঁড়া, আমি আসছি। কথাটা বলে দরজা খুলে ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায় দিলীপ। ঘরে কেউ নেই। বাথরুমে গেছে ভেবে কয়েকবার ডাকাডাকি করে, কিন্তু নবনীতার কোনো জবাব পায় না। উপর থেকে নিচ, এমনকি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান মেলে না। এবার রেখা দেবী ঘাবড়ে গিয়ে কেঁদে ওঠেন। ওগো, আমার মেয়েটাকে কোথাও পাচ্ছি না কেন? কোথায় গেল? ওকে রেখে যাওয়াটা আমাদের একেবারে উচিত হয়নি। এখন কোথায় খুঁজবো মেয়েটাকে? না না, আমাদের একেবারে উচিত হয়নি ওর কথা শোনা। কেন যে শুনলাম? এখন কি হবে? ফোন ফোন হ্যাঁ হ্যাঁ, ফোন। একবার ফোন করো না ওকে, ফোন করো না গো। আমি না কিছু বুঝতে পারছি না রেখা, কোথায় গেল মেয়েটা? তুমি তুমি একবার পুরো বাড়িটা ভালো করে দেখে এসো তো। রেখা দেবী দৌড়ে প্রায় এক নিঃশ্বাসে সারা বাড়ি খুঁজে ফেলে। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি দেখছি। নবরে, নবনীতা, কোথায় গেলি মা? মারে, না, নেই, কোথাও নেই। আমার মেয়েটা কোথায় চলে গেল? ওকে ফিরিয়ে আনো প্লিজ, ওকে ফিরিয়ে আনো। মারে, কোথায় চলে গেলি তুই? ফিরে আয় প্লিজ মারে। আমি কথা দিচ্ছি তোকে আর বকবো না। ফিরে আয় মা। ওভাবে কেঁদো না, একটু শান্ত হও। ওকে আমরা ঠিক খুঁজে বার করবো। এবার দেখবে তোমার শরীরটা খারাপ করবে, তখন আমি তোমায় দেখবো না ওকে খুঁজে বেড়াবো? ঠিক আছে, আমি ঠিক আছি। তুমি ওকে নিয়ে এসো প্লিজ। নবনীতা, আরে মারে, কোথায় তুই আমার মারে, কোথায়? বেলা বাড়তেই হালদার বাড়িতে হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। আত্মীয় স্বজন সবাই এসে হাজির। নানা জনে ভালো মন্দ নানান কথা বলে, অথচ এখনো নবনীতার কোনো খোঁজই পাওয়া যায়নি। দিলীপ হালদার তার বন্ধুকে নিয়ে কালীঘাট থানায় হাজির হয়। মিসিং রিপোর্ট লিখে সরাসরি ওসি বৃন্দাবন পালের সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দিয়ে জানান তারা এখনই কাজ শুরু করছে, কোনো আপডেট পেলে অবশ্যই জানাবে। ওসির তত্ত্বাবধানে কেসটা হাতে নেয় পুলিশ ইন্সপেক্টর অভিরাজ সাহা। বয়সটা আনুমানিক 40, তবে অবিবাহিত, শক্ত সামর্থ্য, শারীরিক দিক থেকে যথেষ্ট ফিট। অধিকাংশ পুলিশের ভুঁড়ি হয়, কিন্তু অভিরাজ সাহাকে দেখেই বোঝা যায় যে বেশ স্বাস্থ্য সচেতন ব্যক্তি। দুপুরের পরেই হালদার বাড়িতে উপস্থিত হয় অভিরাজ সাহা। চারপাশ ভালো করে দেখতে থাকে সে। দোতলা বাড়ি, পিছনে বেশ বড় বড় সুপারি গাছের সাথে বড় একটা আম বাগান। বাড়ির ঠিক পাশেই আরও একটা দোতলা বাড়ি। মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জিরা থাকেন, অল্প বয়সী কাপল ওরা। দিলীপ হালদারের থেকে সমস্ত কথা শুনে নিয়ে আইসি অভিরাজ বলল, আপনারা তো ওকে একাই রেখে গেছিলেন বাড়িতে, তা ওর ফোনটা কোথায়? ফোনটা পেয়েছেন? না স্যার, ওর ফোন পাইনি। অনেকবার ফোন করেছি, প্রত্যেকবারই সুইচ অফ বলছে। আপনি নম্বরটা আমাকে দিন, অফিসে পাঠাই, কল রেকর্ড চেক করতে হবে। নম্বরটা ট্র্যাক করে দেখি শেষ লোকেশন কি ছিল। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে খুঁজে বের করবই। তাই করুন স্যার, তাড়াতাড়ি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। অভিরাজ নম্বরটা হাতে পেয়েই পকেট থেকে নিজের ফোনটা বের করে। থানার নম্বরে ফোন করে নম্বরটা ট্র্যাক করতে ও কল হিস্ট্রি বের করতে বলে। তারপর কল কেটে দিয়ে অভিরাজ আবার বলে, আপনি মিসেস হালদারকে সামলান, আমি এদিকটা দেখছি। রিপোর্ট এলে অ্যাকশন নিচ্ছি। দিলীপ হালদার তার স্ত্রীর কাছে গেল।
অভিরাজ এবার নবনীতার রুমে আসে, ভালো করে দেখে রুমটা। রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, চারপাশেও কোনো অসঙ্গতির কিছুই চোখে পড়ল না। সবকিছুই ঠিকঠাক সাজানো গোছানো আছে যেন। কিন্তু খাটের নিচে চোখ পড়তেই এগিয়ে গেল অভিরাজ। কতগুলো সিগারেটের পোড়া ফিল্টার পাওয়া গেল, কম করে 5টা তো হবেই। অথচ রুমের মধ্যে অ্যাস্ট্রে রাখা, আবার তাতেও সিগারেটের ফিল্টার রাখা। সব দিক থেকে গুনে গুনে 5টা সিগারেটের পোড়া ফিল্টার নিয়ে সেগুলো পলি ব্যাগে ঢুকিয়ে অভিরাজ বাইরে বেরিয়ে এলো। দিলীপ হালদারকে পাশে ডেকে বলল, আচ্ছা মিস্টার দিলীপ, আপনার মেয়ে কি সিগারেট খেত? না বলবো না স্যার, খেত, তবে আমাদের সামনে কখনো নয়। ঘর পরিষ্কার করতে গিয়ে কখনো সখনো সিগারেটের টুকরো ওর মা পেয়েছে, বকাঝকাও করেছে, কিন্তু ও কখনো শোনেনি। আপনার মেয়ের কোনো প্রেমিক ছিল কি? মানে এমন কেউ যার সাথে পালিয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে? না, তেমন কিছু তো জানা নেই। আর যদি থাকেও বা, তাতে পালিয়ে যাওয়ার কি আছে? সেটাই তো আমি বুঝতে পারছি না। ওকে তো আমরা সব রকম স্বাধীনতাই দিয়েছিলাম। আমরা ওকে এও বলেছিলাম, দেখ, তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে বা বিয়ে করতে চাস, আমাদের জানাস, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সববারই বলেছে যে পিএইচডি না করে আমি বিয়ে করব না। বেশ, কোনো শত্রু, বন্ধু বা প্রতিবেশী কারোর সাথে ভাব বিনিময়, কোনো কারণে মনোমালিন্য? ওর কোনো শত্রু কখনো ছিল এরকম কথা তো আমার মনে পড়ছে না। আর বন্ধু বলতে তো দিয়া নামের একটা মেয়েকেই জানি। আর আমাদের পাশে চ্যাটার্জি ভবনে অরুণাভ আর ঋতু থাকে, ওদের সঙ্গে ওর একটু ভাব ছিল। তাছাড়া কারোর সাথেই ওর বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই, সেটাই তো আমরা জানতাম। বুঝলাম। আচ্ছা, এই দিয়া বা চ্যাটার্জি ফ্যামিলি, ওনারা কেউ আসেনি? ওই তো বাইরের করিডরেই ওনারা আছেন। দিয়াও এসেছে, আমার মিসেসের কাছে ওরা আছে। আপনি চাইলে ওদের পাঠিয়ে দিতে পারি, আপনি কথা বলতে চাইলে কথা বলতে পারেন। দিলীপ হালদার ভেতরে গিয়ে মিসেস চ্যাটার্জি ও দিয়াকে পাঠিয়ে দিল। মিসেস চ্যাটার্জির বয়স 27 বছর, স্মার্ট, সুন্দরী, দুধে আলতা গায়ের রং, মুখে অদ্ভুত একটা গ্লো আছে, যে কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে। সামনে আসতেই নমস্কার জানিয়ে বলে, নমস্কার। হ্যাঁ অফিসার, বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ, আপনার পুরো নাম, পরিচয় এবং হাজব্যান্ডের নাম এবং কি করেন জানতে পারি? না, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবেই। না না, আপত্তি কেন থাকবে? তাছাড়া নবনীতা আমার ছোট বোনের মতো। ওর এমন নিখোঁজ হয়ে যাওয়াটা আমি সত্যিই মেনে নিতে পারছি না। আমি ঋতু চ্যাটার্জি, হোম মেকার। আমার হাজব্যান্ড মিস্টার অরুণাভ চ্যাটার্জি, পেশায় একজন ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট। আই সি। তাকে কোথাও দেখছি না তো। গতকাল সন্ধ্যার পর ও একটু স্টেটের বাইরে গেছে। আসলে নতুন একটা হসপিটাল তৈরি হবে, ওর এক বন্ধুই করছে, সেই ব্যাপারে একটু কাজে গেছে। এই দিন 5 পরই ফিরে আসবে। ওকে। আচ্ছা, আপনার সাথে নবনীতার পরিচয় কিভাবে? ওরা তো এখানকার স্থায়ী বাসিন্দা। আমরা এই জমিটা কিনে বাড়ি করে এসেছি, এই বছর 5 আগে হবে। তারপর ওই ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে পরিচয় তৈরি হয় আর কি, আর সেটা থেকেই বন্ধুত্ব। আচ্ছা অফিসার, কিছু যদি মনে না করেন, বলছি, আপনি কি এখানে নবনীতাকে খুঁজতে এসেছেন নাকি আমাদের ব্যাপারে জানতে এসেছেন অফিসার? দুটোই বলতে পারেন। আমাদের কাজই তো মানুষ চেনা, কে ভালো কে খারাপ এসব খুঁজে বের করা। আচ্ছা, আপনি আসতে পারেন, আমি মিস দিয়ার সাথে একটু কথা বলবো। মিসেস চ্যাটার্জি চলে গেল। দিয়া এতক্ষণ একটাও কথা বলেনি, পাশে দাঁড়িয়ে সবই শুনছিল। অভিরাজ তার দিকে তাকিয়ে বলল, দিয়া রায়, আপনি আর নবনীতা দুজনই সমবয়সী, একই সাথে পড়াশোনাও করেন। আচ্ছা, গত রাতে নবনীতার সাথে কি আপনার কথা হয়েছিল? হ্যাঁ,
হয়েছিল, বলছিল ওর বাবা মা বাড়িতে নেই, আমাকে আসতে, কিন্তু আমার কিছু জরুরি কাজ ছিল, তার কারণে না করে দিয়েছিলাম। ওর কোনো বয়ফ্রেন্ড বা কোনো ছেলে বন্ধু? না, তেমন কেউ কখনো ছিল না, কিন্তু ও বলছিল রাজ নামের একটা ছেলের সাথে নাকি ফেসবুকে পরিচয় হয়েছে, দেখাও করেছে কয়েকবার, কিন্তু রিলেশনে যায়নি। এখন সে এসেছিল নাকি সেটা আমি ঠিক বলতে পারবো না। দিয়া কথাটা বলতেই অভিরাজের ফোনে একটা মেসেজ ঢুকল। হোয়াটসঅ্যাপটা খুলতেই সে দেখল নবনীতার কল রেকর্ড চলে এসেছে। গত রাতে 8:30টার সময় দুটো নাম্বার থেকে নবনীতার ফোনে কল এসেছিল। একটার শেষে 80 আর একটা শেষে 37। অভিরাজ জিজ্ঞাসা করে, আপনার ফোন নম্বরের শেষ দুটো সংখ্যা কত মিস দিয়া? 37। কেন বলুন তো? আসলে গত রাতে নবনীতার ফোন রাত 9টা নাগাদ সুইচ অফ হয়ে যায়, এখনো অন হয়নি। তবে অফ হবার আগে দুটো নম্বর থেকে ফোন আসে, একটা আপনার আর একটা নম্বরের লাস্টে 80। এটা মনে হয় রাজের নম্বর, তবে ওকে একবার কল করে দেখি। ফোন না ধরলে বুঝবো ওই নবনীতাকে নিয়ে পালিয়েছে। তৎক্ষণাৎ ওই নম্বরে কল করে অভিরাজ। দুবার কল হয়ে কেটে যায়, তারপরেই নম্বর সুইচড অফ। অভিরাজের বুঝতে অসুবিধা হয় না, তার ধারণাই ঠিক। তৎক্ষণাৎ অফিসে ফোন করে লোকেশনটা জেনে নেয়। বাইরে রাখা তার রয়্যাল এনফিল্ডটা নিয়ে বেরিয়ে পড়ে সে। সারা বাড়িতে আত্মীয় ভর্তি থাকলেও চারিদিকে এক শোকের ছায়া নেমে এসেছে। রেখা দেবী এখন কিছুটা শান্ত, তবে তার একমাত্র মেয়ের এইভাবে বাড়ি থেকে উধাও হয়ে যাওয়াটা কোনো মতেই মেনে নিতে পারছে না সে। দিলীপ হালদার নিজেকে কিছুটা সামলে নিয়ে বিকেলবেলায় সিগারেট খেতে ছাদে ওঠে। সেও নিজের মনে খুবই কষ্ট পাচ্ছে মেয়েটাকে নিয়ে। সব সম্মান একবারই শেষ করে দিই। কাউকে পছন্দ করলে নিজেই তার সাথে বিয়ে দিয়ে দিত, এইভাবে পালিয়ে যাবার কোনো মানেই হয় না। বাড়ির পিছনে যে বড় আম গাছটা আছে, ছাদে বারবার তার সামনে গিয়ে দাঁড়াতেই বাতাসের সাথে বয়ে আসা উটকো ইঁদুর পচা জাতীয় একটা গন্ধ তার নাকে এসে লাগে। দিলীপবাবু মুখ চেপে ধরেই সরে যাচ্ছিল, আচমকা খেয়াল করল বাড়ির ঠিক পিছনের জায়গাটায় 10 মিটার দূরে ঝোপের কাছে মাটিটা কেমন যেন খোঁড়া। কেউ যেন সদ্য খনন করেছে ওই জায়গার মাটিটা। নানান রকমের আগাছা জমে আছে এক জায়গায়। এতদিন এখানে আছে সে, ওই এমন কিছু তো তার চোখে পড়েনি। শুধু একটা জায়গায় এভাবে খনন করা হবে কেন? ব্যাপারটা তার কাছে বেশ সন্দেহজনক লাগে। নিজের মনেই বিড়বিড় করে বলে, মাসখানেকের মধ্যে তো এদিকে কেউ আসেনি, অথচ এই জায়গার মাটিটা সদ্য খোঁড়া হয়েছে মনে হচ্ছে। তাছাড়া বিভিন্ন আগাছাও এক জায়গায় জড়ো করা রয়েছে। আমি যা ভাবছি তা নয় তো? না 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 না, তা হতে পারে না। কিন্তু কিন্তু আমাকে তো ব্যাপারটা দেখতে হবে। এক মুহূর্ত আর বিলম্ব করল না দিলীপ হালদার। তৎক্ষণাৎ নিচে নেমে এলো। স্টোর রুম থেকে একটা কোদাল নিয়ে এসে সেই জায়গায় পৌঁছে সেখানকার মাটি একাই খুঁড়তে শুরু করলো। ওদিকে লোকেশন অনুযায়ী জায়গাটা খুঁজে নিতে খুব একটা অসুবিধা হলো না অভিরাজের। ব্যারাকপুরের কাছেই পাওয়া গেল রাজকে। একটা গার্মেন্টস শপে কাজ করে রাজ। শ্যামবর্ণ, পাতলা গোছের ছেলেটা, লম্বায়
পারে না। সবাই হতভম্বের মতো নবনীতার লাশটাকে দেখতে থাকে। রাতের পোশাক পরা, চোখ বন্ধ, শরীরে মাটি লেগে আছে, মুখে কষ্টের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে যেন। দিলীপ এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলে, মারে, তোকে একা রেখে যাওয়া আবার ঠিক হয়নি রে মা। জানি না কে তোর এমন ক্ষতি করলো, এখন আমি কি করে বাঁচবো তোকে ছাড়া। নানা জনে নানা কথা বলছে, কিন্তু নিরুপায় হয়ে কাঁদা ছাড়া দিলীপ হালদার আর কিছুই করতে পারে না। এদিকে মেয়ের এই মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন রেখা দেবী। সবাই তার চোখে মুখে জল ফিটিয়ে জ্ঞান ফেরাতেই কান্না ভেজা কণ্ঠে বলে ওঠেন, আছে হাতের বড় বড় নখের মধ্যে বেশ কয়েকটা ভাঙা, তাছাড়া হাতে আর কোনো চিহ্ন নেই। কনস্টেবলকে সে ডেকে বলে, বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যেতে হবে। তার আগে ফরেন্সিক টিমকে বলো আশেপাশে ভালো করে দেখতে, কোনো ক্লু পেলে অবশ্যই ইনফর্ম করবে আমাকে। ইয়েস স্যার, আমি দেখে নিচ্ছি। কনস্টেবল চলে গেল। অভিরাজ ঠায় দাঁড়িয়ে থাকে, বাড়ির চারপাশটা দেখতে থাকে ভালো করে, আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে কি না তাই জন্য। দূরেই চ্যাটার্জি ফ্যামিলির বাড়ি। ছাদের ওপর দাঁড়িয়ে মিসেস চ্যাটার্জি এদিকটাই দেখছে। অভিরাজের চোখে চোখ পড়তে মৃদু হাসল। অভিরাজও তার দিকে তাকিয়ে হাসল। আসলে সুন্দরী নারীদের দেখলে পুরুষের মন পাল্টে যায়, এটাই স্বাভাবিক, সে যেমন পরিস্থিতি হোক না কেন।
তবে বাক্যালাপ করার সময় না থাকায় অভিরাজ চলে আসে বাড়িতে। দুদিনের মধ্যে কেসটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দিলীপ হালদার বর্তমান রাজনৈতিক দলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার ব্যাপারটা নিয়ে জলঘোলা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। তবে ব্যাপারটা হচ্ছে উপরমহলের চাপ। কেসটা হাতে নেবার পর থেকে দম নেবার সময় পাচ্ছে না অভিরাজ। সর্বক্ষণ প্রেশার আসছে, তবুও যতটুকু করা যায় তাই করছে সে। অফিস রুমে বসেই ভাবছিল কেসটা নিয়ে। সিগারেটের পোড়া ফিল্টারগুলো ফরেন্সিকে প্রথম দিনই পাঠানো হয়েছে, আজই রিপোর্ট আসার কথা। রিপোর্ট হাতে না পেলে কোনো অ্যাকশন নিতে পারছে না। স্যার, আসতে পারি? দরজার সামনে থেকে ভেসে আসলো এক পুরুষালী কণ্ঠস্বর। অভিরাজ সামনে তাকাতেই দেখে অল্প বয়সী একজন কনস্টেবল দাঁড়িয়ে, নাম দীপু পাল। ওকেই সহকারী হিসেবে কিছু কেস হ্যান্ডেল করেছে অভিরাজ। সে তৎক্ষণাৎ জবাব দেয়, এসো এসো দীপু, কি খবর বলো? রিপোর্ট পেয়েছো হাতে? হ্যাঁ স্যার, সব রিপোর্ট পেয়েছি। কিছু কিছু ব্যাপার বেশ ইন্টারেস্টিং লাগছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সামনের চেয়ারে এসে বসলো দীপু। ফাইলটা এগিয়ে দিল অভিরাজের দিকে। প্রতিটা পৃষ্ঠা উল্টে ভালো করে দেখল অভিরাজ, আর কপালে ভাঁজ ক্রমশ স্পষ্ট হতে থাকলো। কিছুক্ষণ পর সে বলে, এসব কি দেখছি দীপু? দিলীপ হালদার, রেখা হালদার, নবনীতা হালদারের বায়োলজিক্যাল পেরেন্টস নন? হাউ স্ট্রেঞ্জ। নবনীতার জনিতে সিমেনের স্যাম্পল। হোয়াট? তার মানে নবনীতার মৃত্যুর আগে সে শারীরিকভাবে কারোর সাথে, অবশ্য খুনিও তাকে ধর্ষণ করতে পারে, কিন্তু ধর্ষণ হলে তো ধস্তাধস্তির কোনো প্রমাণ থাকবে বা শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন থাকার কথা। কিন্তু এখানে মাথায় আঘাতের প্রমাণ ছাড়া তেমন কিছু তো পাওয়া গেল না। এর থেকে এটাই ধরা যেতে পারে যে সে নিজের ইচ্ছায় কারোর সাথে ফিজিক্যাল হয়েছে। তোমার কি মনে হয় দীপু? স্যার, ডেড বডি আর রিপোর্ট দেখে এটা স্পষ্ট বলা যায় যে ও নিজের ইচ্ছায় যা করবার সব করেছে। হয়তো খুনি পরিচিত কেউ, যার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক আছে। তেমন কিছু হবার পরই মাথার পেছনে আঘাত করে ঘিলু একেবারে বের করে দিয়েছে। যখন দেখেছে মরেনি, তখন শক্ত কিছু গলায় পেঁচিয়ে দম বন্ধ করে হত্যা করেছে। গলার দাগ আর মাথার পেছনের আঘাত দেখে আমার অন্তত তাই মনে হয়েছে। একদম ঠিক বলেছ দীপু। প্রথম যখন লাশটা দেখেছিলাম তেমন কিছুই মনে হয়েছিল আমার, তবে কনফার্ম হলাম এখন। কেসটাকে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়, সবকিছু কেমন জটিল হয়ে যাচ্ছে। স্যার, আর একটা ইনফরমেশন আছে। এই নবনীতা হালদার হলেন দিলীপ হালদারের ভাইজি। ওনার দাদা বৌদি এক রোড অ্যাক্সিডেন্টে মারা যান, কিন্তু মেয়ের নামে প্রচুর সম্পত্তি রেখে যান, যা নবনীতা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এবার নবনীতার অবর্তমানে ওই সম্পত্তি। না দীপু, আমার তা মনে হয় না। দিলীপ হালদার নবনীতাকে এই সামান্য কারণে খুন করতে পারে না। তিনি উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তা, আর তুমি তো জানো রাজনীতিতে কত পয়সা। ওনার অর্থের অভাব নেই। যদিও বা কিছু করেও, তবে অন্য কোনো কারণে করতে পারে। দীপু চুপ করে ভাবতে থাকলো। কিছু একটা মাথায় আসতেই সে বলে, স্যার, আপনি যে সিগারেটের পোড়া ফিল্টারগুলো দিয়েছিলেন তাতে 3 জনের ডিএনএ পাওয়া গেছে। একটা নবনীতার নিজের, তবে বাকি দুটোর সন্ধান এখনো জানা যায়নি। তবে ওই দুজনের মধ্যে একজনের ডিএনএতে কিন্তু জনিতে পাওয়া সিমেনের স্যাম্পেলের ডিএনএর সঙ্গে মিল পাওয়া গেছে। তার মানে খুনি নবনীতার সাথে ইন্টিমেট হয়েছে, সিগারেট খেয়েছে, তারপর হত্যা করে পিছনের দরজা খুলে লাশ নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু তৃতীয় পক্ষ, মানে যার ডিএনএ পাওয়া গেছে, সে কি জন্য ওই বাড়িতে গিয়েছিল? দীপু 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 এইভাবে এখানে বসে ভাবলে চলবে না, বেরোতে হবে, তবেই সব কিছুর সমাধান পাওয়া যাবে। তবে সবার আগে চলো রাজের সাথে দেখা করে আসি। আর এক মুহূর্ত দেরি করল না তারা। সেই মুহূর্তেই ব্যারাকপুর থানায় ইনফর্ম করে বেরিয়ে পড়ে। রাস্তায় রাজকে ফোন করে নিকটস্থ একটা কফি শপে এসে বসতে বলে।
তারাও 12টা নাগাদ সেই কফি শপে পৌঁছে যায়। চারপাশে মোটামুটি ভিড় থাকলেও কোনার দিকে একটা সিটে তারা 3 জন বসে। রাজের অবস্থা কিছুটা শোচনীয়, চোখ মুখ শুকনো, চোখের নিচে কালো দাগ পড়েছে, প্রচন্ড ঘামছে। অভিরাজ বলে ওঠে, এখন সমস্ত সন্দেহের তীর তোমার উপরেও পড়ছে রাজ, তাই কোনো মিথ্যে কথা নয়। তুমি সত্যি কথা না বললে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে তোমার। না মানে কিসের বিপদ? দেখুন, আমি কি করেছি? নবনীর সাথে আমার শুধু পরিচয়টুকুই ছিল, ব্যাস। আর তো আমি কিছু। আপনি এর জন্য আমাকে বিপদে ফেলবেন? ওকে ফাইন। আচ্ছা আমাকে এটা বলো, গত মঙ্গলবার যেদিন নবনীতা নিখোঁজ হয়, সেদিন তোমার ফোনের লোকেশন ওদের বাড়ির কাছে দেখাচ্ছে কেন? তুমি না গেলে তোমার ফোন কি এমনি এমনি ওখানে চলে গেল? আর তুমি যে ওর ঘরে ঢুকে সিগারেট খেয়েছিলে, সেটা কোথায় ফেলেছিলে মনে আছে? স্যার শুনুন আমার কথাটা, আমি কিন্তু কিছু করিনি। আমি নবনীকে খুন করিনি স্যার। আপনি আমাকে দেখুন না, আপনাকে আমি মিথ্যে কথা বলছি না স্যার। দেখুন আমি আপনাকে খোলসা করে বলছি, আমি ওকে খুব পছন্দ করতাম। হ্যাঁ, বিয়ের কথা বলতেও চেয়েছিলাম। এমন অবস্থায় আমি ওকে খুন করতে যাবো কেন বলুন তো? সত্যি সত্যি বল, সেদিন কি হয়েছিল আর তুই ঠিক কি করেছিলি? বলছি স্যার, বলছি। সেদিন মঙ্গলবার ছিল। সন্ধ্যার পরে দোকান থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খাচ্ছি, হঠাৎই নবনীর কল আসে। ফোন ধরতেইও বলল, রাজ, কোথায় তুমি? ফ্রি আছো আজকে? হ্যাঁ, সে তো ফ্রি আছি, এই তো দোকান থেকে বেরিয়ে চা খাচ্ছি। কেন? আজ বাবা মা সারা রাত বাড়িতে থাকবে না। যদি তোমার কাছে সময় থাকে চলে এসো রাতে। 9টার পরে এসো কিন্তু, তখন এদিকে লোকজনের আনাগোনা কম থাকবে। আর বলছি, আসার সময় ফার্মেসি থেকে কম প্রোটেকশন আনবে, কেমন? ওকে, নো প্রবলেম। আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। কথাটা বলেই ও ফোনটা কেটে দেয়। আমিও ফার্মেসি থেকে মানে প্রোটেকশনটা নিয়ে 8টার সময় এখান থেকে বের হয়ে যাই। বাইক থেকে ঘন্টাখানেক লাগে। নবনীর বাড়ির সামনে দাঁড়াতেই দেখলাম পাশ থেকে কালো রঙের একটা মার্সিডিজ বেরিয়ে গেল। অন্ধকার থাকার জন্য নম্বরটা দেখতে পাইনি। বাইকটাকে রাস্তার এক সাইডে পার্ক করে নবনীকে ফোন করতে থাকি, বাট ও ফোন তোলে না। জানেন, আমার মনটাও কেমন যেন অস্থির অস্থির হতে থাকে। মেয়েটা ফোন করে আমাকে আসতে বলল, অথচ এখন তার ফোনে কল যাচ্ছে না। একা বাড়িতে কোনো বিপদ হলো নাকি? আমি আর দাঁড়ালাম না, ফোনের টর্চ চালিয়ে এগিয়ে এলাম দরজার কাছে। কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। পিছনে একটা দরজা আছে জানতাম, তো সেখানে গিয়ে দেখি ওটাও লক করা। চাবি না হলে ঢোকা একেবারেই যাবে না। ঠিক তখনই সুপুরি গাছটা চোখে পড়ে। সেটা সোজা নবনীর ব্যালকনিতে যায়। ছোটবেলায় গাছে ওঠার একটা অভ্যেস আমার ছিল। সহজেই আমি তরবরিয়ে উঠে পড়লাম গাছে এবং কোনো রকমে জানলা দিয়ে ভেতরে গেলাম। ভিতরে গিয়ে অন্ধকার করে বাতি জ্বালিয়ে ওকে খুঁজছিলাম। কয়েকবার ডাকও দিলাম, কিন্তু নবনীর কোনো খোঁজ নেই ওখানে। টেনশনে একটা সিগারেট ধরিয়ে তন্ন করে খুঁজতে থাকি। ততক্ষণে ভয়ে মেরুদণ্ড আমার রীতিমতো ঠান্ডা হয়ে গেছে। মনটাও বলছিল যে এখানে কিছু একটা বিপদ আছে। রাত 11টা নাগাদ ভয় ওই কাজ দিয়ে নেমে আবার রাস্তায় চলে আসি। নবনীকে বারবার ফোন করি, কিন্তু সুইচ অফ। আর সেখানে থাকার আমার সাহস হয়নি। বাইক নিয়ে চলে আসি। তাহলে প্রথম দিন যখন এসেছিলাম তখন এসব কথা বলনি কেন আমাকে? আই এম সো সরি স্যার। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। ওকে ঘরে না পেয়ে পরে ওর মরার খবরটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমি মিথ্যা একটা কেসে ফেঁসে যেতে পারি। সেদিন ওর ঘরে যাওয়াটা আমার একদম উচিত হয়নি। ভালো করে মনে করে দেখো তো, কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলে নাকি সেদিন? না স্যার, আর কিছুই দেখিনি।
যা যা ঘটেছিল আপনাকে সবই বললাম। বেশ, তবে হ্যাঁ, তোমার একটা মাথার চুল চাই আমাদের ডিএনএ টেস্টের জন্য। আশা করি না করবে না। দেখো রাজ, তুমি যদি কোনো অন্যায় না করো তোমার কোনো বিপদ হবে না, আমি কথা দিচ্ছি। রাজের চেহারায় সামান্য পরিবর্তন হলো। নিজের মাথা থেকে একটা চুল ছেড়ে দিল। অভিরাজ সেটা পলিথিনের ব্যাগে রেখে দীপুর হাতে দিল। রাজকে বিদায় জানিয়ে তারা আবার বেরিয়ে পড়ল। চ্যাটার্জি হাউসে তারা যখন পৌঁছায় ঘড়িতে তখন বিকেল 4টে বাজে। পথেই দুপুরের খাওয়াটা সেরে নিতে বেশ কিছুটা সময় লাগলো। কয়েকবার বাড়ির কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। মিসেস চ্যাটার্জি দরজা খুলে দিয়ে বলে, আসুন আসুন, ভেতরে আসুন। ভেতরে এসে সোফায় বসলো অভিরাজ, সাথে কনস্টেবলও। চেয়ারে আরাম করে বসে বলল, মিস্টার চ্যাটার্জি কবে বাড়ি ফিরবেন ম্যাম? ওর সাথে প্রতিদিন কথা হয়? তা ওই মাসখানেক তো লাগবেই। নতুন হসপিটালের কাজ, আমাকে বলেই গেছে। ফোন করেছিলাম কিন্তু ফোন তোলেনি, হয়তো কাজে ব্যস্ত আছে। কোথাও গেলে এমনই করে, বারবার ফোন করব কিন্তু আমার ফোনই তুলবে না। কথাগুলো বলতে বলতে কেমন একটা অভিমানের সুর শোনা গেল তার গলায়। অভিরাজ তার মুখের দিকে তাকালো, বাড়ির চারপাশ দেখে নিয়ে বলল, আচ্ছা, খুনের রাতে আপনি কোথায় ছিলেন? আপনার পাশেই তো ওদের বাড়ি। মাটি খুঁড়ে নবনীতাকে পোঁতা হয়েছে। তো সেদিন রাতে, মানে ঘটনার রাতে বা সময়ে আপনি আপনি কোনো শব্দ পাননি? না, তেমন কিছু তো শুনিনি। আসলে সেদিন অরুণাবুকে ব্যাগপত্র গুছিয়ে খাবার রেডি করে দিতে প্রায় 9টা বেজে যায়। ওকে 10টা নাগাদ বিদায় জানিয়ে আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর তারপর সারাদিনের টায়ার্ডের কারণে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না। তারপরে ভোর রাতের দিকে হালদার আঙ্কেলের চেঁচামেচিতে ঘুম ভাঙে। মিস্টার চ্যাটার্জি তার কালো রঙের মার্সিডিজ নিয়ে গেছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? ওর সাথে কি দেখা হয়েছে? না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে একজনের স্টেটমেন্টে ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছি। এক্সকিউজ মি, কিছু মনে না করলে একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ অবশ্যই, এতে পারমিশন নেওয়ার কি আছে? আমার হাজবেন্ডও একজন স্মোকার। সিগারেট ছাড়া তার তো 1 ঘন্টাও চলা অসম্ভব। অ্যাস্ট্রেটা? এই তো টেবিলের নিচেই আছে। টেবিলের নিচ থেকে অ্যাস্ট্রে বের করে নেয় অভিরাজ। আগেই খাওয়া কয়েকটা সিগারেটের ফিল্টার পড়ে আছে ওতে। সিগারেট ধরিয়ে সিগারেটের ছাই ফেলতে ফেলতে কখন যে একটা সিগারেটের ফিল্টার হাত সাফাই করলো সেটা আর মিসেস চ্যাটার্জি খেয়াল করলেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, নবনীতার খুনের ব্যাপারে আপনার কি মত? মানে কে ওকে খুন করতে পারে? ওর বাবা মা? সিগারেটে টান দিয়ে কথাটা বলে অভিরাজ। মিসেস চ্যাটার্জি সংকীর্ণ কণ্ঠে জবাব দেয়, আঙ্কেল আন্টির মধ্যে আমি কখনো ওরকম মনোভাব দেখিনি। যথেষ্টই ভালোবাসতো ওকে, কখনো কোনো মনোমালিন্য হতেও দেখিনি। ওনারা কখনোই এমন কিছু করতে পারেন না। যা চোখে দেখা যায় তা সবসময় সত্যি হয় না। আপনি কি জানেন নবনীতা ওনাদের বায়োলজিক্যাল চাইল্ড নয়? নবনীতা আসলে দিলীপ হালদারের দাদার মেয়ে। তার দাদা বৌদি এক রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ওনারাই ওকে মানুষ করেছে। কি বলছেনটা কি এসব? আপনাদের কোথাও ভুল হচ্ছে। এতদিন এখানে আছি, কই কখনো তো এইসব ব্যাপারে কিছু জানতে পারলাম না। আপনারা কোনো মন গড়া কাহিনী বলছেন না তো? না মিসেস চ্যাটার্জি, আমি সত্য প্রমাণ না করে কোনো কথা বলি না। বাই দ্য ওয়ে, আজ আমরা উঠি। আপনার সাথে মিস্টার চ্যাটার্জির কথা হলে বলবেন একবার যেন আমাদের সাথে যোগাযোগ করেন। আর বিলম্ব না করে তারা বেরিয়ে আসে চ্যাটার্জি ভবন থেকে। দিলীপ হালদারের বাড়িতে ঢুকবে কি না ভাবছে অভিরাজ। এমন সময় গাড়ি নিয়ে বাড়িতে ঢোকে দিলীপ হালদার। অভিরাজকে দেখেই সে বলে ওঠে, আসুন অফিসার। কদ্দূর কি হলো? আমার মেয়ের খুনিকে আপনি জানতে পেরেছেন? ওকে পেলে কিন্তু আজ আমি নিজের হাতে ওকে খুন করব। ভেতরে এসে বসে অভিরাজ। মুখটা মলিন করেই জবাব দেয়, না স্যার, এখনো কোনো কিছুর কুল কিনারা পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে, কয়েকজন সন্দেহের আওতায় আছে। তবে একটা কথা জানার ছিল। কি জানতে চান অফিসার, বলুন।
কোনো সংকোচ না রেখে বলুন। নবনীতাকে আপনি ভালোবাসতেন? সে তো আপনার নিজের সন্তান নয়, বড় ভাইয়ের মেয়ে। তাতে কি হয়েছে? বড় ভাইয়ের মেয়ে কি আমার মেয়ে হতে পারে না? যখন ওর বাবা মা মারা যায় তখন ওর বয়স মাত্র 5 মাস। আমি আর রেখা ওকে নিজের মেয়ের মতো করে বড় করেছি। মতো কেন, নিজের মেয়ে করেই বড় করেছি, যার জন্য আমরা কখনো দ্বিতীয় ইস্যু নিইনি, যাতে ওর আদরে একটুও না ঘাটতি পড়ে। ও ছাড়া আমাদের কেউ নেই অফিসার, কেউ নেই। কার চক্ষুশূল হলো কে জানে, কি আমাদের এত বড় ক্ষতি করলো, আমাদের বুক খালি করে ওকে কেড়ে নিল। অফিসার, যে করেই হোক ওর খুনিকে আপনারা খুঁজে বের করুন। তারপর ওই খুনিকে আমি নিজের হাতে শাস্তি দেব। এরপর আর কিছু বলতে পারে না অভিরাজ। যে এত বড় আত্মত্যাগ করতে পারে সে কখনো কারোর জীবন নিতে পারে না। তবে অভিরাজের সন্দেহটা ক্রমশ গিয়ে পড়ছে অরুণাভ চ্যাটার্জির উপরে। নবনীতার খুনের সময় সে নিখোঁজ। ব্যাপারটা মোটেও যেন সুবিধার লাগছে না। অভিরাজ বলে, ওকে স্যার, আমরা উঠি, একটা জরুরি কাজের কথা মনে পড়ল। আপনারা সাবধানে থাকুন, খুনিকে আমি খুঁজে বের করবই। বিদায় জানিয়ে চলে আসে তারা। দীপু একটা কথাও বলেনি এতক্ষণ। অফিসে এসে সে প্রথমে বলে, স্যার, রাজের কথায় কিন্তু আমার কেমন যেন সন্দেহ লাগছে। কোথাও যেন ও মিথ্যে কথা বলছে মনে হচ্ছে। শুধু রাজ না দীপু, মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি, ওদের আচরণও বেশ সন্দেহজনক। নবনীতার খুনের পরপরই লোকটা নিখোঁজ, হয়তো কোথাও লুকিয়েছে। 1 মিনিট দাঁড়াও তো, আসল কথাটাই তো ভুলে গেছি। রাজের চুল আর চ্যাটার্জি বাড়ির সিগারেট, এই দুটো এক্ষুনি ফরেন্সিকে নিয়ে যাও। টেস্ট করে দেখো কার সাথে ম্যাচ করে, তবেই কেস সলভ হবে। দীপু এক মুহূর্ত আর বিলম্ব করে না, ওগুলো নিয়ে বেরিয়ে পড়ে। অভিরাজও কেসের সবার স্টেটমেন্টগুলো আর একবার করে শুনতে থাকে। পরদিন সকাল, মন খারাপ করে নিজের কেবিনেই বসেছিল অভিরাজ। উপর মহল থেকে ফোন এসেছিল, তার জন্যই মেজাজটা আজ এতটা খারাপ। চায়ের কাপে চুমুক দিয়ে কেসটা নিয়ে ভাবছে, ঠিক তখনই ঘরে ঢোকে দীপু, হাতে ফাইল। স্যার, গতকাল স্যাম্পেলে দেওয়া চুল আর সিগারেটের ডিএনএ টেস্ট করা হয়ে গেছে। আপনি যা সন্দেহ করেছিলেন ঠিক তাই। রাজ আর অরুণাভ চ্যাটার্জির সিগারেটের ডিএনএর মিল আছে নবনীতার ঘর থেকে পাওয়া সিগারেটের ডিএনএর সাথে। ভিকটিমের সাথে যারা ফিজিক্যাল রিলেশন করেছিল সে আর কেউ নয়, মিস্টার চ্যাটার্জি। ওই হয়তো শারীরিক সম্পর্ক করার পর নবনীতাকে খুন করে মাটি চাপা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ফোন সুইচ অফ করে একেবারেই নিখোঁজও হয়ে গেছে। এমনকি মিসেস চ্যাটার্জির সাথে কথাও বলছে না, আর কোনো যোগাযোগও রাখছে না। কিন্তু খুনের মোটিভ কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে দীপু? বাড়িতে এত সুন্দরী একজন বউ থাকতে অন্য মেয়েদের সাথে সম্পর্ক, এটা তো ঠিক নয়। নবনীতা এটা মেনে নিয়েছিল কি করে? অন্যজনের স্বামীর সাথে এইসব? স্যার, মিস্টার চ্যাটার্জি সুদর্শন পুরুষ। দেখুন, ওনার ছবিও আছে প্রোফাইলে। কিছু কিছু মানুষের চরিত্র নারীদের প্রতি একটু অন্যরকমই হয়ে থাকে। তাছাড়া নবনীতা যে তার রূপ দেখেই আকৃষ্ট হয়েছে সেটা বলা যেতেই পারে। আমার মনে হয় ওদের বহুদিনের সম্পর্ক এমনিই ছিল। নবনীতা বিয়ের জন্য জোর করতে পারে, কিন্তু মিস্টার চ্যাটার্জি তার স্ত্রীকে ছাড়তে রাজি হননি, তাই শেষ উপায় হিসেবে ওকে পথ থেকে সরিয়ে দিয়েছে। যা বলছো তা অবিশ্বাস্য নয়, এমনটা হতেও পারে। অত্যধিক অর্থবিত্তশালীদের সন্তানরা একটু অমন হয়। তবে এখন আমাদের অরুণাভ চ্যাটার্জিকে খুঁজে বের করে ওর ডিএনএ টেস্ট করে দেখতে হবে, আর যদি সেটা মিলে যায় তো সেক্ষেত্রে ওকে গ্রেপ্তার করতে হবে। আমার মতে ওই আসল কালপ্রিট। ওকে পেলেই খুনের মোটিভ পরিষ্কার হবে। কিন্তু স্যার, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। চ্যাটার্জিকে নিয়ে তাহলে অনুসন্ধানটা করব কিভাবে? নম্বরের লোকেশন ট্রেস করো, তাহলেই বোঝা যাবে শিয়াল মুরগি শিকার করে কোথায় লুকিয়ে আছে। গো ফাস্ট।
দীপু বেরিয়েই যাচ্ছিল, ঠিক তখনই অভিরাজের টেবিলে শব্দ করে ফোনটা ভেসে ওঠে। ফোন তুলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে, হ্যাঁ হ্যালো, মহেশতলা থানা থেকে বলছি। হ্যাঁ বলুন, আমি আইসি অভিরাজ বলছি। 3 দিন আগে কেশবা রিভার সাইড থেকে গাড়ি সহ একটা ডেড বডি পাওয়া গেছে। ওর পরিচয়পত্র ঘেটে জানা গেছে নামটা হলো ওর ওই অরুণাভ চ্যাটার্জি, পেশায় ডাক্তার। ঠিকানাটা আপনার থানার এরিয়ার মধ্যেই পড়ে। তাই যদি তার পরিবারে সন্ধান দিতে পারেন তো তাহলে লাশটা ডেলিভারি করে দিতে পারি আর কি। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই আসছি, আপনারা অপেক্ষা করুন। কথাটা বলে ফোনটা কেটে দিলেও স্তম্ভিত হয়ে যায় অভিরাজ। সেই যাকে ভাবছে সেই নাকি? নবনীতার খুনি অরুণাভ চ্যাটার্জি কি মারা গেছে? কোনো থানায় পাওয়া মৃত লাশ বা ব্যক্তি যদি সেই এলাকার না হয়ে অন্য এলাকার হয়, তখন পুলিশ সেই এলাকার থানায় ইনফর্ম করে লাশ থানায় পৌঁছে দেয়। তারপর লাশটা তার আত্মীয়ের কাছে যায়। অভিরাজ অফিস থেকে বেরিয়ে যায়। গন্তব্য মহেশতলা থানা। মর্গ দেখে লাশটা দেখতেই চিনতে অসুবিধা হয় না অভিরাজের। সে যা ভেবেছিল ঠিক তাই। তার সামনে পড়ে থাকা আধ পচা দেহটা মিস্টার চ্যাটার্জির। নবনীতার খুনের যে মেন সাসপেক্ট, সেই অরুণাভ চ্যাটার্জির লাশ এটা। তবে এটা অ্যাক্সিডেন্ট না আত্মহত্যা সেটা ঠিক বুঝে উঠতে পারে না সে। থানা থেকে জানালো, 2 দিন আগেই একটা পর্যটক হঠাৎ করেই জলের মধ্যে এই গাড়িটা দেখতে পায়। সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করলে আমরা গিয়ে গাড়িটা উদ্ধার করি আর দেখতে পাই যে গাড়ির ড্রাইভারের সিটের নিচে বাঁধা আছে আধ গলা একটা লাশ। ব্যাগপত্রের ফরেন্সিক রিপোর্ট করে আর পরিচয় জেনে তবেই আপনাকে আমরা ইনফর্মটা করলাম আর কি। নবনীতাকে খুন করে নিজেই নিজের প্রাণ শেষ করে দিয়েছে। এই মুহূর্তে নিজের মাথায় এমন ধারণাটাই আসছে অভিরাজের। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট দেখে একটু অবাকই হলো অভিরাজ। অরুণাভ চ্যাটার্জির মৃত্যু জলে ডুবে হয়নি, বরং মাথার পিছনে শক্ত কিছু দিয়ে একাধিকবার আঘাত করে মারা হয়েছে তাকে। গলার কাছে কাঁটা ছেঁড়া দাগ, মাথা ও শরীরের পেছনে একাধিক থিতলে যাওয়ার দাগ। সব মিলিয়ে এটা প্রমাণ হয় যে জলে ডোবার আগেই মারা গেছে অরুণাভ। কিন্তু কে মেরেছে? কোনো চোর ডাকাত ছিনতাই করার সময় তাকে খুন করেছে নাকি অন্য কিছু? না, কোনো জবাব পায় না অভিরাজ। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে তার কাছে। গাড়িটাকে ভালো করে দেখবার জন্য সে বাইরে আসে। কালো রঙের মার্সিডিজটা বাইরে রাখা আছে। এটাতেই অরুণাভের লাশ পাওয়া গেছে। গাড়ির একদিক ভেঙে গেছে। ভালো করে ভেতরে এদিক ওদিক দেখতে দেখতে সিটের নিচে কোণার দিকে ফোনের মতো কিছু একটা দেখে অভিরাজ। সেটা বের করে আনে। জলে ডুবে বন্ধ হয়ে গেছে, ভেজা, নষ্ট হয়ে গেছে হয়তো। তবুও সেটা একটা কাগজে ঢুকিয়ে নিজের পকেটে রাখে। আর কোনো কিছুই চোখে পড়ে না। সমস্ত কাগজের কাজ মিটিয়ে পোস্টমর্টেম রিপোর্টের কপিটা নিয়ে নবনীতার খুনের সাসপেক্ট আইসি অভিরাজ অভিনব চ্যাটার্জির বডিটাকে অ্যাম্বুলেন্সে করে সোজা মিসেস চ্যাটার্জির কাছে নিয়ে যায়। চ্যাটার্জি হাউসে পৌঁছেই মিসেস চ্যাটার্জি তার স্বামীর মৃত শরীর দেখে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। তারপর আত্মীয়রা লাশটার দাহকার্য সম্পন্ন করে তবেই ঘরে ফেরে। মিস্টার চ্যাটার্জির ব্যাপারে কিছুই জানায়নি অভিরাজ। তবে পরের দিন সন্ধ্যার পর ঋতুর সাথে এই ব্যাপারেই কথা বলতে আসে সে। ডাইনিং রুমে সামনাসামনি বসে ঋতু ও অভিরাজ। মিসেস চ্যাটার্জির মুখে অভিরাজের প্রথম দিনের দেখা মুখের সেই ঔজ্জ্বল্য আজ আর নেই। সদ্য হারানো স্বামীর শোকে কেঁদে কেঁদে দু চোখের তলা ফুলে গেছে, মুখ মলিন, পরনে হালকা সবুজ রঙের একটা তাঁতের কাপড়। চায়ে চুমুক দিয়ে আইসি অভিরাজ মুখ খোলে। আপনাকে একটা ব্যাপারে জানানো হয়নি, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবে উপযুক্ত প্রমাণ আছে আমাদের হাতে। কোন ব্যাপারে একটু পরিষ্কার করে বলবেন অফিসার?
নবনীতাকে যে খুন করেছে সে অন্য কেউ নয়, বরং আপনার স্বামী লেট মিস্টার অরুণাভ চ্যাটার্জি। আপনার স্বামী আর নবনীতার মধ্যে সেক্সুয়াল রিলেশন ছিল। ওর ডেড বডির প্রাইভেট পার্ট থেকে মিস্টার চ্যাটার্জির সিমেন স্যাম্পল পাওয়া গেছে। মিস্টার চ্যাটার্জি যে নবনীতার ঘরে যাওয়া আসা করতেন সে ব্যাপারে আপনার কিছু জানা আছে? না তো, এসব আপনি কি বলছেন? এটা হতে পারে না। অরুণাভ এতদিন আমার সাথে চিট করেছে। না না, আমি বিশ্বাস করি না, আমি এসব বিশ্বাস করি না। ও আমাকে পাগলের মতো ভালোবাসতো। তাছাড়া নবনীতা আমার বোনের মতো, একসাথে ঘুরতাম, খেতাম, শপিং করতাম। ও আমার সাথে এমনটা করতে পারে না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না মিসেস চ্যাটার্জি। তবে আপনার স্বামী আত্মহত্যা করেননি, বরঞ্চ কেউ খুন করেছে তাকে। নবনীতাকে খুন করে মাটিতে পুঁতে সেদিন রাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ধারণা পথে মিস্টার চ্যাটার্জি কোনো ছিনতাইকারীর হাতে পড়ে এবং তারাই খুন করে অরুণাভকে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওর ফোনটা ওরা নেয়নি। কেন সেটাই বুঝতে পারছি না। এটা আপনি কি বলছেন? ওকে ওকে খুন করেছে? কথাটা বলেই শব্দ করে কেঁদে ওঠে ঋতু। অভিরাজ কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, এটা শুধু আমার থট, রিয়েলিটি অন্য কিছুও হতে পারে। আচ্ছা, অরুণাভর কোনো শত্রু ছিল যে ওর প্রাণ নিতে পারে এমন কেউ? না না না, কারোর সাথে ওর কোনো খারাপ সম্পর্ক ছিল না, সবাই ওকে ভালোবাসতো। কিন্তু ও আমার সাথে চিট করেছে, নবনীতার সাথে। আমি কখনো ওকে ক্ষমা করবো না, কখনো না। কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় ঋতু। স্বামীর মৃত্যুর পর তার পরকীয়ার কথা জানতে পারলে মানুষের খুবই কষ্ট হয়। এই কথা না কাউকে বলা যায় আর না নিজে চেপে রাখা যায়। অভিরাজও নবনীতার কেস ক্লোজ করার চিন্তা করছে। নবনীতাকে যে অরুণাভ হত্যা করেছে তা প্রমাণ হয়ে গেছে। এখন অরুণাভর কেসটাকে সমাধান করতে হবে। ওকে কে কিভাবে হত্যা করেছে সেটাই খুঁজে বের করতে হবে। চলে যাওয়ার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছিল, হঠাৎ পায়ে কোনো কিছুর সাথে আঘাত লেগে সোফার তলায় চলে গেল। সোফাটা সরাতেই অভিরাজ দেখতে পেল স্ক্রিন ফাটা একটা ফোন। ফোনটা নিয়ে চালু করতে যাবে ঠিক তখনই, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি, তাই ঘরের মধ্যে চলে গেছিলাম, প্লিজ কিছু মনে করবেন না। সামনে তাকানোর আগেই ফোনটা আইসি অভিরাজ নিজের পকেটে চালান করে দেয়। সামনে তাকিয়ে দেখে নেয় ঋতুর মুখখানা, তারপর বলে, না না, কিচ্ছু মনে করিনি। আপনি ঠিক আছেন তো এখন? হ্যাঁ, আমি ঠিক আছি অফিসার, তবে আপনার কাছে একটা হেল্প চাইতে এলাম। আবার সোফায় বসলো তারা। অভিরাজ জিজ্ঞাসা করে, কিসের হেল্প বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। অরুণাভ আমাকে চিট করলেও আমার ওর ওপর কোনো রাগ নেই, তবে আমি এখানে আর থাকতে চাই না। আমার মা বাবা আমেরিকায় থাকেন, আপনি যদি আমাকে একটু ভিসার দিক থেকে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয়। এ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। আমার নম্বর আপনার কাছে আছে তো, যখন চাইবেন ফোন করবেন। আপনাকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। দুজনের চোখাচোখি হলো। ঋতুর চাহনির মধ্যে কিছু একটার আহ্বান ছিল, যেন সে অভিরাজের মনের গভীরে ঢুকে যেতে চায়। অভিরাজ দূরে থাকার চেষ্টা করতে চাইলেও কিছুতেই পারছে না। ঋতু নিজেই হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। দুজন হ্যান্ডশেক করে। ঋতু বলে, অরুণাভর আগে যদি আপনার সাথে দেখা হতো তাহলে তো আমার জীবনটা আরো সুন্দর হতো, কিন্তু ওই দুর্ভাগ্য, চাঁদের গায়ে যে কলঙ্ক লেগেই গেছে। কলঙ্ক সহ এই চাঁদ আর কেউ গ্রহণ করবে না। চাঁদে কলঙ্কই ভালো লাগে মিসেস চ্যাটার্জি। কলঙ্ক না থাকলে
মানুষ খুব সহজে তার কাছে ঘেঁষবে, অথচ জাতপাতের ভয়ে বা কলঙ্ক লাগার ভয়ে সে দূরে দূরে থাকবে। ইচ্ছে তো করছে না, তবুও ফিরতে হবে। যতক্ষণ ঘর আছে, আর ঘরে প্রতীক্ষা করার জন্য আমার মা আছেন, তাছাড়া আর তো কেউ নেই। আরেকজনও হয়ে যাবে অফিসের, শুধু আগলে রাখতে শিখুন। কথাটা বলেই দুজন বাইরে বেরিয়ে এলো। অভিরাজও তার বুলেট নিয়ে বেরিয়ে পড়ে। তবে ঋতুর কথাগুলো, চাহনি, ঠোঁট সবকিছুই তার কাছে দিবা স্বপ্নের মতো মনে হচ্ছে। সে কি চাইছে বুঝতে অসুবিধা হয় না অভিরাজের। সেও এমন রূপবতীকে না করতে পারবে না। রাতের বেলায় লুকিয়ে আনা ফোনটা দীপুকে দেয় অভিরাজ। সাথে তাকে আরো একটা কথা বলে, কেশা বা রিভারসাইড থেকে বা তার আশেপাশে যেখান থেকে পারো সিসিটিভি ফুটেজ যতটা পারো ম্যানেজ করো, আর এই ফোনটা চার্জ করে লক খুলে সকালবেলা আমাকে দেখাবে। সকাল 10টা নাগাদ অফিসে এসে বসে অভিরাজ। দীপু এখনো আসেনি। তবে এর মধ্যে ঋতু চ্যাটার্জি সকালে শুভবার্তা জানাতে ফোন করেছিল। তার নরম কণ্ঠের মলিন আদরে আজকে সকালটা বেশ ভালো করেই শুরু হয়েছে অভিরাজের। স্যার, আসতে পারি? দীপুর কণ্ঠস্বরে সামনে তাকায় অভিরাজ। দরজার কাছে দাঁড়িয়ে আছে দীপু। মৃদু হেসে অভিরাজ বলে, এসো এসো, সকাল থেকে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ওই ফোনটা কার কিছু জানতে পারলে? মিসেস চ্যাটার্জি কিন্তু অদ্ভুত মহিলা, আমার তো তাকে বেশ ভালো লাগে। স্যার, যে জিনিসটা হাতে লেগেছে তা দেখলে আপনার আরো ভালো লাগবে। এই ফোনটা অন্য কারো নয়, বরং নবনীতার। আর সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেছে যাকে আপনি চেনেন। দেখি দেখি। ও মাই গড, এ তো আমি কল্পনাও করিনি। ইমিডিয়েটলি চলো। দিয়া, মিস্টার আর মিসেস হালদারকে ইনফর্ম করে দাও, সাথে লেডি কনস্টেবল নিয়ে এসো। আমি চললাম ওদিকে। প্রমাণগুলো সাথে নিয়েই বেরিয়ে পড়ে অভিরাজ। এবার তার কাছে দিনের আলোর মতোই সবকিছু পরিষ্কার হয়ে যায়। চ্যাটার্জি বাড়িতে খবর দিয়ে আনা হয়েছে দিলীপ হালদার ও তার স্ত্রীকে। সাথে ঋতু, দিয়া ও তার কয়েকজন আত্মীয় উপস্থিত হয়েছে সেখানে। অভিরাজের চোখে চোখ পড়তেই অদ্ভুতভাবে হাসে ঋতু, যেন অভিরাজ তার সাথেই দেখা করতে এসেছে। হালদার বাবু, আপনারা একটা কথা জানেন না, তাই সেটা দিয়েই শুরু করছি। কি বলেন মিসেস চ্যাটার্জি? কি কথা অফিসার? কি কথা আমি জানি না। দিলীপ হালদার কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো কথাটা। অভিরাজ জবাব দিল, নবনীতার সাথে একজনের অবৈধ সম্পর্ক ছিল, যে ব্যাপারে আপনারা কেউ জানতেন না। তারা আপনাদের সবার আড়ালে একজন আরেকজনের সাথে মেলামেশা করতেন। মানে কি বলতে চাইছেন অফিসার? নবনীতা তো এমন কিছু করার মেয়ে না। ও কখনোই আমাদের না জানিয়ে কোনো কাজ করতো না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে অফিসার। কোনো ভুল নয় হালদার মশাই, সত্যি
এই যে আমাকে খুন করতে চাইছিল সেটা অন্যায় নয়? হ্যাঁ, নাকি নিজের মেয়ে বলে 7 খুন মাপ? আপনারা শুধু নিজেদেরটাই বোঝেন, অন্যের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। না মা, তেমন কোনো কথা নয়। চুপ করুন আপনারা, আপনাদের মুখের ওসব কথা আমি শুনতে চাই না। আপনারা তো সব জানতেন অরুণাবর সঙ্গে নবনীতার সম্পর্কের কথা। আমি কতবার আপনাদেরকে বলেছি ওকে সামলাতে, কিন্তু না, আপনারা শোনেননি। এখান থেকে চলে যাবার কথা বললে আপনারা পলিটিক্স দেখিয়ে জোর খাটিয়েছেন আমাদের ওপর। অন্যের মেয়ের সংসার নষ্ট করে নিজের মেয়ের সংসার বাঁধতে আপনাদের একটু তো রুচিতে বাঁধলো না? আপনারা সব নিচু মানসিকতার মানুষ। আমার ঘেন্না লাগে আপনাদের সাথে কথা বলতে। হালদাররা কেউ কোনো কথা বলে না। তাদের মৌনতায় প্রমাণিত হয় ঋতু যা বলছে সব সত্যি। অভিরাজ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, ঋতু, আপনার কাছে কিছু ব্যাপারে আমাদের জানার আছে। নবনীতা এবং অরুণাভকে কিভাবে খুন করেছিলেন? সবকিছু যখন ফাঁস হয়ে গেছে তখন আর কিচ্ছু লুকোবো না আমি। সেদিন সন্ধ্যার সময় হালদার ফ্যামিলির অনুষ্ঠানে যাবার পথে সাথে সাথে এই মেসেজটা আসে। আমি প্রথম দেখি রাগে আমার সারাটা শরীর কাঁপতে থাকে। ওরা মনে মনে এত কিছু করবে আমি তো ভাবতেই পারিনি। সেদিন অরুণাভ বাড়িতেই ছিল। ও দেখার আগে আমি ওর ফোন থেকে মেসেজটা ডিলিট করে দিই। ভাবছিলাম কিভাবে নিজেকে বাঁচাবো। ঠিক তখনই অরুণাভ ঘর থেকে বলে ওঠে, ঋতু, কফি দাও তো প্লিজ। কফির নাম শুনতেই আমার মাথায় আইডিয়াটা এলো। কফি বানিয়ে ওর মধ্যে 8-10টা অ্যালজোলা মিশিয়ে খাইয়ে দিই। খাবার প্রায় সাথে সাথেই ও অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ে। কি করব ভাবছি, এমন সময় দরজার কলিং বেলটা বেজে ওঠে। ওকে বিছানায় রেখেই ঘরের বাইরে আসি। দরজা খুলতে দেখি সামনে নবনীতা। আমাকে দেখে হাসতে হাসতে বলে, অরুণাবদা ঘরে আছে? জানো, আজ ওর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তুমি একদম বিরক্ত করবে না, কিন্তু আমাদের একটু একা থাকতে দেবে, কেমন? কথাটা শুনেই আমার সব বোধ শক্তি হারিয়ে যায়। দরজা ডিঙিয়ে ঘরের দিকেই যাচ্ছিল। পাশের দরজার সাইডে দেয়ালে একটা লোহার শাবল রাখা ছিল, সেটা দিয়ে সপাটে মারি ওর মাথার পেছনে। পরপর 8-10 বার মারার পর ওর রক্ত মাথার ঘিলু ছিটকে আমার মুখে গায়ে লাগে। তখন আমি চেতনা ফিরে পাই। রাগের মাথায় কি করে ফেলেছি ব্যাপারটা বুঝতেই ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। পরেক্ষণে মনে হয় যে আমাকে খুন করতে চাইছিল আমি তো তাকে নিজেই খুন করেছি। এ তো অন্যায় নয়, এ তো নিজের প্রতিরক্ষা। অরুণাবকেও ছাড় দিই না। ঘুমন্ত অবস্থায় ওকে মারতে থাকি ততক্ষণ যতক্ষণ না মরে যায়। তারপর ঠান্ডা মাথায় প্ল্যান করি সবটা কি করে হ্যান্ডেল করব। আশেপাশে কেউ নেই, হালদার বাড়িও ফাঁকা। প্রথমে বাগানের মধ্যে একটা গর্ত খুঁড়ে নবনীতার লাশটা গলায় দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাই। তারপর লাশটা মাটিতে পুঁতে দিই। কাজ শেষ করে বাড়িঘর পরিষ্কার করি। অরুণাবর আগেই একটা বাইরে থেকে কাজের ইমেল এসেছিল, সেটাই রিপ্লাই দিয়ে বলি কাজে ইন্টারেস্টেড, আজই রাতে বের হচ্ছি। অরুণাবের ব্যাগপত্র, মোবাইল সব কিছু গুছিয়ে ওকে সমেত গাড়িতে তুলি। আমিও বোরখা পরে ড্রাইভিং করে নিয়ে যাই। প্রথমে ভেবেছিলাম পাহাড় থেকে গাড়ি সমেতে ওকে ফেলে দেব, কিন্তু কলকাতায় পাহাড় কোথায়? তাই গঙ্গায়, মানে কেশাবা রিভার সাইডের ফাঁকা একটা জায়গায় ওই রাতের অন্ধকারে গাড়িটা নিয়ে চালু করে গিয়ারে ফেলে ছেড়ে দিই নদী বরাবর। ও নিজের মতোই চলে যায় জলের ভেতরে। বোরখা পরার কারণে কেউ আমাকে চিনতে পারে না। ওখান থেকে মেন রোডে এসে একটা ট্যাক্সিতে উঠে আমি একটার আগেই বাড়িতে ঢুকি। তবু এত কিছুর মধ্যে নবনীতার ফোনটা যে আমার বাড়িতেই ছিল সেটা আমি বুঝতে পারিনি। তাহলে আমি ওটাও সরিয়ে ফেলতাম অফিসার। হ্যাঁ, সরিয়ে ফেললে ভালোই হতো, তদন্ত চলতো, আপনিও আমার সাহায্যে আমেরিকার ভিসা নিয়ে বিদেশে চলে যেতেন। প্ল্যান ভালোই করেছিলেন তা মানতে হবে, তবে এই ফোনটার জন্যই সব গন্ডগোল, সব প্ল্যান ভেস্তে গেল, আপনি ধরা পড়ে গেলেন। মিস্টার ও মিসেস হালদার দুজনই কোনো কথা বলছেন না।
শুধু কাঁদছেন তারা। ঋতুর চেহারায় কোনো অপরাধ বোধ নেই। ততক্ষণে দীপুও একজন মহিলা কনস্টেবলকে নিয়ে হাজির হয়েছে। অভিরাজ বলে, আইন নিজের হাতে না তুলে নিয়ে ওই ভয়েস মেসেজটা নিয়ে আমাদের কাছে গেলে সবকিছু অন্যরকম হতে পারত মিসেস চ্যাটার্জি। আপনাকে এর শাস্তি তো ভোগ করতেই হবে। তবু কেসটাকে আমি যতটা পারি আপনার সপক্ষে রাখার চেষ্টা করব। ঋতু আর কোনো কথা বলে না, অদ্ভুতভাবে তাকায় অভিরাজের দিকে। ওই চোখে যেন একটা আশা আছে, ভরসা আছে, আর অভিরাজের প্রতি ভালোবাসা আছে। আমাকে ক্ষমা করে দিও মা। নিজের মেয়ের ভালো দেখতে গিয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমার কষ্টটা আমি দেখতে পাইনি। ও যা পাপ করেছে তার শাস্তিও পেয়েছে। তবে আমরা ওর জন্মদাত্রী বাবা মা নাও হতে পারি,